জামাতের সবকিছু 6 মাস আগে হয়ে গেছে। একটা কথা ছিল যে তোমার হলো শুরু, আমার হলো সারা। জামাতের অলরেডি সারা, আর বিএনপির হচ্ছে শুরু। এই শুরুর শুরু হয়েছে কিনা সেটাও তো এখন তারেক রহমান আসলেন, তারেক রহমানকে নিয়ে সবাই ব্যস্ত, আবার নিজেদের নির্বাচনী সবাই এক্স্যাক্টলি সবাই আছে আপনার কিভাবে, মানে না সবাই ধরে নিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর মন জয় করো। এটা তো তারেক রহমানের প্রতি ভালোবাসার সম্মান না। তারেক রহমানের প্রতি সত্যিকারের ভালোবাসার সম্মান হবে তার সামনে যাওয়ার দরকার নাই, তার অ্যাবসেন্সে, তার কাছে না যে আমি সর্বত সব দিক দিয়ে সহযোগিতা করলাম দলকে ক্ষমতা আনার জন্য। আর তারেক রহমানেরও দায়িত্ব আমি মনে করি এই নিশ্চয়তা সবাইকে দেওয়া যে তোমরা যে যা করো না কেন আমার সামনে আসা দরকার না, আমি দেখতেছি, আমি জানতেছি। এই বার্তাটা যদি, এই মেসেজটা যদি তারেক রহমান দিতে পারতেন, এই বিশ্বাসটা যদি সবার অন্তরে ঢুকে দিতে পারতেন, তাহলে কেউ তার সামনে ভিড় করতো না, সবাই তার স্ব জায়গায় কাজ করত। তারেক রহমানকে এই আস্থাটা, এই মেসেজটা দেওয়া সবচেয়ে জরুরি ছিল। আমি মনে করি $1 মিলিয়ন বা তার চেয়ে বেশি একটা মূল্যবান সম্পদ ছিল যদি তারেক রহমান একটা মেসেজ সবাইকে দিতে পারতেন, তোমরা তোমাদের কাজ করো, আমার সামনে কারো আসার দরকার নাই, যে যেখানে যাই করো না কেন আমি দেখতেছি, আমি জানবো। এন্ড তিনি কিছু দৃষ্টান্ত স্থাপন করতেন যদি, যেমন ধরেন তিনি তার সামনে কেউ যায় নাই, তার সাথে কেউ দেখা করে নাই, তাকে কেউ ফোনও করেননি, তিনি এরকম 20 জন ব্যক্তির নাম নিয়ে বলতেন যে অমুক অমুক এই কাজ করে আমি জানি, কিছু ভিডিও দেখা দিতেন, এই যে দেখো আমার কাছে রিপোর্ট আছে, অমুক অমুক এই ব্যক্তি করে, সবাই টাস্কি খাইতো, কি ব্যাপার, এটা তারেক রহমান কিভাবে জানলেন? এইটাই দৃষ্টান্ত স্থাপন করতে পারলে বাংলাদেশের কোন মানুষ তারেক রহমানের সামনে ভিড় করতেন না, সবাই কাজ করতেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আমি আমার ব্যক্তিগত ছোট্ট একটা উদাহরণ দেই। আমি তখন সৈয়দপুর ক্যান্টনমেন্টে চাকরি করতাম, 27 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। আমার মনে আছে তখন ইউনিটে অফিসার সংখ্যা খুব কম ছিল। তো আমি আমার তখন আমি তখন ভারপ্রাপ্ত ব্যাটালিয়নের দায়িত্বে ছিলাম। আমার তখন সিও খুব সম্ভবত মিশন বা আমার ইউনিটে কোনো কমান্ডিং অফিসার ছিল না, তখন স্বল্প সময়ের জন্য আমি তখন ভারপ্রাপ্ত দায়িত্বে। ওই সময়টাতে আপনার তখন খুব টেনশনে থাকতাম যে কম অফিসার, সকালবেলা প্রতিদিন সকালে হয়তো যদি আমি ইন টাইম না যাই তাহলে অনেক কিছু দেখতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে সবাইকে সতর্ক কিভাবে করা যায়। তো করতাম কি, আমি যে সোমবার বা রোববার বা মঙ্গলবার বা বুধবার কখন যাবো এটা কাউকে বুঝতে দিতাম না, হুট করে যে কোনো একদিন যেতাম। যেমন ধরেন আমি সোমবার দিন হঠাৎ করে সকালবেলা 6টার সময় যে হাজির হয়ে গেলাম, তো এটা কেউ জানতো না সোমবার দিন আমি আসবো। তো সবার মনে একটা আতঙ্ক কাজ করতো যে স্যার যে কোনো একদিন যে কোনো মুহূর্তে আসতে পারে, তো রেডি থাকি। এই অ্যালার্টনেসটা সবার মধ্যে কিন্তু কাজ করতো। এবং আমাদের আর্মিতে এটা আমি না, আমি নিজেকে একদম সুপার হিরো বানাচ্ছি তা না, এটা আর্মিতে খুব অধিকাংশ কমান্ডার এটা করেন, এটা সিস্টেম। অনেক ব্রিগেড কমান্ডার, জিওসি, ব্যাটালিয়ন কমান্ডার, কোম্পানি কমান্ডার, প্লাটুন কমান্ডার অনেকে এটা করেন, যে কেউ সেট টাইমে সবসময় সবকিছু চেক করে না, হুট করে যান। আমাদের অ্যাডমিন ইন্সপেকশন হয়, আমাদের টেকনিক্যাল ইন্সপেকশন হয়, তখন আমরা করি কি হুট করে অনেক কিছু করি যাতে আমি যে ন্যাচারাল জিনিসটা দেখতে পাই। এই জিনিসটা এস্টাবলিশ করা খুব জরুরি ছিল যে তোমরা আমার সামনে আসার দরকার নাই, আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দেখে বসতে পারি। এই বার্তাটা দিলে এই যে লোকগুলা কর্ম ঘন্টা নষ্ট করে কাজকর্ম ফাঁকি দিয়ে মাঠে না থেকে সারাক্ষণ ওই তারেক রহমানের সামনে হাজির থাকেন, সত্যি কথা আমার বিশ্বাস করেন আমারও তার সাথে দেখা করতে মন চায়, কিন্তু আমি চিন্তা করি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার ওখানে বসে থাকার চেয়ে আমি আমার ঘরে বসে যদি 10টা ফেসবুক পোস্ট দিই তাও দলের কাজ হবে। আর ওনার ওখানে যা সারাদিন যদি দাঁড়ায় থাকি তীর্থের কাকের মতো, এটা সস্তা একটা জিনিস, এবং এটার দ্বারা নিজের ব্যক্তিত্বটা সস্তা হয়, এবং একটা পর্যায়ে দলের প্রতিও ক্ষোভ তৈরি হবে। সারাদিন দাঁড়ায় রইলাম, দেখা পাইলাম না, পরে আইসা রাইগা একদম খুব ক্ষোভ নিয়ে বিএনপির বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দিলাম। তো এটা তো আসলে ক্ষতি করতেছে সব দিক দিয়ে, ক্ষোভ হ্যাঁ, এটা কোনো মানে দলের ইয়ে হতে পারে না। আপনি যেটা বলেছেন যে এই জন্যই আপনি দেখবেন যে খুবই স্ট্রং জামাতের মিডিয়া সেক্টরও কিন্তু অনেক স্ট্রং। আমরা বট বাহিনী বলি আর যাই বলি না কেন, তারা কিন্তু এই সময় ব্যয় করে না,
তারা কিন্তু ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করার জন্য এরকম সময় অপচয় করে না, লাইন ধরে না, সিরিয়াল ধরে না, তারা তার বাসার সামনে ভিড় করে না, অফিসে ভিড় করে না। আর শফিকুর রহমানও খুব ইজিলি সবার কাছে রিচ করতে পারেন, তার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইতে কিন্তু সময় নষ্ট হচ্ছে না। তারেক রহমান এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারে না, ভদ্রলোকের অনেক সময় নষ্ট হচ্ছে। না, ভদ্রলোকের সময় নষ্ট হচ্ছে, এটার কারণও আছে, ভদ্রলোকের একটা সিকিউরিটিরও ব্যাপার আছে, সেজন্য হয়তো বা উনি এটাও আবার আরেকটা কারণ আছে। এতে সিকিউরিটি হ্যাজার্ড হচ্ছে। যেমন ধরেন সিকিউরিটি কি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু হুটহাট করে অনেক কিছু বের হয়ে যেতেন, কেউ ক্যালকুলেট করতে পারতো না তিনি কখন বের হবেন। জেনারেল এরশাদও কিন্তু অনেকটা এটা করতেন, উনি সাইকেল নিয়ে বের হয়ে যেতেন। জেনারেল এরশাদ যখন রাষ্ট্রপতি, উনি অনেক সময় কি হতো, উনি হঠাৎ করে সাইকেল নিয়ে বের হয়ে যেতেন। আর এরকম অনেক ছবিও আছে, আপনারা দেখতে পাবেন। এতে কি হতো, সিকিউরিটি বরং আমি মনে করি এটা এতে এনশিওর থাকতো। যেমন আপনি যদি নিশ্চিত থাকেন যেমন ভিভিআইপি ঠিক 10টার সময় অমুক রাস্তা দিয়ে যাবে, এতে কিন্তু সন্ত্রাসী বাহিনী বা যারা পারপিটেটর তারা কিন্তু প্রস্তুতি নেয় যে ওই জায়গায় দিয়ে উনি যাবে, ওইখানে আমি আমার অ্যাটাক করার প্ল্যান করি। আর যদি একজন ভিআইপি, যেমন আমেরিকায় যারা বিভিন্ন দেশে ভিআইপি থাকে, এরা কিন্তু সেট টাইম মানে তাদের মেনটেন করতে হয় না, এরা কেউ ভিড় করে না, এরা হুটহাট করে এক জায়গায় যায়, হঠাৎ একদিন পার্কে চলে গেলেন, কেউ টেরও পায়নি, কেউ জানেও না, যে কারণে তার নিরাপত্তা ব্যবস্থাটা ঝুঁকি কম থাকে। বাট বাংলাদেশে একজন ভিভিআইপি ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ একটা ভিভিআইপি মুভ করার আগে এত বেশি হরকত করা হয় যে পুরা বাংলাদেশটা দুনিয়া যায় না যায় উনি কখন কয়টায় কোথায় যাবেন, উনি টয়লেটে কমোডের উপর কয় সেকেন্ড বসে থাকবেন সেটাও ক্যালকুলেট করে। তো আপনার হ্যাঁ, এটা আরো ঝুঁকি বাড়তেছে। আপনি যত আপনি নিরাপত্তা ব্যবস্থাটাকে আমি সত্যি কথা, আমি বাংলাদেশ আর্মির বাইরে বিদেশি প্রতিষ্ঠানে যেহেতু আমি সিকিউরিটিটা দেখছি দীর্ঘ সময়, আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে যেটা আমি খেয়াল করছি, আমি এক্সিকিউটিভ প্রোটেকশন দেখতাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানির প্রায় লম্বা সময় 7-8 বছর ধরে এক্সিকিউটিভ প্রোটেকশন মানে ভিভিআইপি প্রোটেকশনটা, এটা আমার অধীনে ছিল। আমাদের একটা অন্যতম পলিসি ছিল, আমরা অনেক কিছু জানতেই দিতাম না, তার যে নিরাপত্তা ব্যবস্থা নেব এটাই জানতে দিতাম না আমরা। উনি কোথায় ট্রাভেল করবেন তাও আমরা কাউকে জানতে দেইনি। আমরা উনি কোন টাইমে কোন হোটেলে কোথায় উঠবেন সেটা আমরা এক্সপোজ করতাম না। তার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো সব আমরা প্রাইভেট রাখি। কারণটা কি? কারণ হচ্ছে এই জিনিসগুলোর মাধ্যমে তাকে আরো এনডেঞ্জার করা হয়। একজন ভিআইপি কখন মুভ করবেন, কোথায় যাবেন, এত কিছু তো বলার দরকার নেই। ওনার সাথে কারা থাকবে, কে প্রোটেকশনে থাকবে। মনে হচ্ছে যে এই যে ভিআইপি মানে চলাফেরা, একটা হচ্ছে ভিআইপি চলাফেরা, আরেকটা হচ্ছে দলের নেতাদের চামচামি, আরেকটা হচ্ছে যে মানে ওভার কনফিডেন্স, এটা কি বিএনপির মানে একটা সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে? আপু আসলে আমাদের দেশে সত্যিকার অর্থে এসএসএফ ছাড়া, এসএসএফ কে আমি উইথ ডিউ রেসপেক্ট, এসএসএফ প্রত্যেকটা অফিসার ডিপিসি কোর্স করা থাকে, থাইল্যান্ড থেকে কোর্স করে নিয়েছে, তারা ওয়েল ডেকোরেটেড। এসএসএফ ছাড়া আমাদের বাংলাদেশে যত সিকিউরিটি অর্গানাইজেশন বা যারা আছে, অনেক প্রতিষ্ঠান জানেই না এক্সিকিউটিভ প্রোটেকশনটা কি আসলে, এখানে কি ধরনের প্রাইভেসি, কি ধরনের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা উচিত এটা বুঝে না, বরং এরা অতি হরকত করতে যায়, এরা আরো ঝুঁকিটাকে, থ্রেটটাকে ডেকে নিয়ে আসে। যেমন ধরেন আমরা অনেক বিদেশি অর্গানাইজেশন আমরা কি করি, অনেক ক্ষেত্রে আছে আমরা অনেক কিছু প্রোটেকশনের নামে আমরা অনেক কিছু করি না। ওইটা করি না এই জন্য যে ওইটা যদি করতে গেলে আমরা আরো ওই জিনিসটাকে আমরা আরো বেশি হাইলাইটেড করে ফেললাম, ওইটার দ্বারা আমরা টার্গেটটাকে আরো বেশি সবার কাছে নজরে এনে দিলাম। আপনি একটা ভিআইপি মুভমেন্টে করার ক্ষেত্রে যখন চতুর্দিকে আপনার সাউন্ড টাউন মুভমেন্ট, বিভিন্ন ইউনিফর্ম ফর্মের লোকগুলো দৌড়াদৌড়ি করবে, তখন এটা দ্বারা কি আপনি টার্গেটটাকে আরো ভিজিবল করে দিলেন। আপনি